হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটে যে ব্লাড বাথটা চললো, যেটা আমাদের পুরো এক্সপেকটেশন ছিল গতকাল রাত থেকেই। তো সেই বিষয়টা নিয়ে ডিসকাস করব এবং তার সাথে ইম্পর্টেন্ট কয়েকটা নিউজ, আগামী দিনে ফিউচার আউটলুক কী তৈরি হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। বাট সবার আগে আজকের মার্কেটের কথা বলতে গেলে নিফটি 3.5% কাছাকাছি একটা সময় ডাউন, সেন্সেক্সের ক্ষেত্রেও তাই। একই জিনিস আমরা দেখতে পেয়েছি ব্যাংকিং স্টকে, মিড ক্যাপ, মলস ক্যাপ সমস্ত জায়গার মধ্যেই একটা ব্লাড বাথ আমরা লক্ষ্য করেছি আজকের দিনের মার্কেটে, এবং যেটার এক্সপেকটেশন গতকালের ভিডিওতেই আমার ছিল বা আমি বলেছিলাম, রাইট? তো মার্কেট যেহেতু এরকম ফল করেছে, ন্যাচারালি যেটা হওয়ার কথা সেটাই হয়েছে, যে ইন্ডিয়া ভিক্স সেটা 21%-এর উপর আমরা বাড়তে দেখলাম, কারণ ভিক্স হচ্ছে আমাদের ফিয়ার ইন্ডেক্স। ধীরে ধীরে এটা 23-24 এইরকম দিকে আস্তে আস্তে যাচ্ছে, অর্থাৎ অপশনের ক্ষেত্রে প্রিমিয়াম যথেষ্ট হাই। এই মুহূর্তে যদি আমরা দেখি ইউএসডি আইএনআর, যেটার ভ্যালু গিয়ে দাঁড়িয়েছে 93 টাকা 20। মার্কেট যেটা এক্সপেক্ট করছে আগামী আর 1-1.5 বছরের মধ্যে ইউএসডি আইএনআর 100-র কাছাকাছি যাওয়ার একটা এক্সপেকটেশন রয়েছে, অর্থাৎ আমরা কারেন্সিকে ভীষণভাবে ডেপ্রিসিয়েট হতে দেখতে পাচ্ছি। এবং ইউএসডি আইএনআরের এই যে প্রভাব, এটা গিয়ে সোজা পড়েছে আমাদের স্টক মার্কেটে। আমাদের মার্কেটে ব্লাড বাথ হওয়ার জন্য যে রিজন, সেটা কিন্তু ইউএসডি আইএনআরও। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বিটকয়েনের মধ্যে আজকের ডেটে বেশ ভালো রকম একটা ফল দেখতে পাচ্ছি। এছাড়া ইউএস 10 ইয়ার বন্ড এবং 2 ইয়ার্স বন্ডের, এক্ষেত্রে বলে রাখি এটা বন্ডের প্রাইস, এবং সেক্ষেত্রে প্রাইস কিন্তু ইনক্রিজ করছে। 2 ইয়ার্স বন্ডের প্রাইস যথেষ্ট ইনক্রিজ করেছে এই গ্লোবাল আনসার্টেনটির কারণে, এবং সেই কারণে বন্ডের মধ্যে আমরা একটা ভালো রকমের ডিম্যান্ড দেখতে পাচ্ছি। এনিওয়েজ, এরপরে যদি আমরা গ্লোবাল মার্কেটের দিকে তাকাই, গ্লোবাল মার্কেট এক্স্যাক্টলি আমাদের মার্কেটে যেরকম ফল দেখেছি, গ্লোবাল মার্কেটের সমস্ত জায়গার মধ্যে আমরা সেই একই লেভেল অফ ফল দেখতে পাচ্ছি। যে ক্ষেত্রে জাপানে প্রায় 3.5%-এর কাছাকাছি ফল, সিমিলার টু আমাদের মার্কেট, এবং হ্যাংশাইয়ের মধ্যেও তাই 2%। ইউরো থেকে শুরু করে, অর্থাৎ ইউরোপের যে সমস্ত মার্কেটগুলো রয়েছে সেগুলো আপাতত ট্রেড হচ্ছে এবং 2.5%-এর ওপরে। এবং আমরা যদি ইউএসের মার্কেট দেখি, সেটাও মোটামুটি ইউএস ফিউচারও রীতিমতো ডাউন। তো পুরো গ্লোবালি এই মুহূর্তে একটা স্লো ডাউন চলছে অ্যাজ এক্সপেক্টেড। এনিওয়ে, তো যেটা বিষয় আজকের ডেটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্স রেশিও অনেক কম, 532টা, এবং ডিক্লাইন 2600-র মতো। কিন্তু আজকের এইরকম ব্লাড বাথের মার্কেট থাকলেও কিছু কিছু শেয়ার রয়েছে যেগুলোর মধ্যে অভূতপূর্ব র্যালি হয়েছে। এক্সাম্পল জেপি পাওয়ার 11%, আদানি টোটাল গ্যাস 8%-এর কাছাকাছি, এছাড়া এসিএম সোলার 5.36%, আইটিআই এবং ত্রিবেণী, এইগুলোর নাম হচ্ছে উল্লেখযোগ্য। আর আজকে ডেটে মার্কেটে ফলের দিকে যদি আমরা দেখি, পেট্রোনেট, হিন্দ পেট্রো, শ্রীরাম ফাইন্যান্স, এজিস, ভোপাক এবং স্কটস, এইগুলোর মধ্যে কিন্তু 5%-এর উপরে যথেষ্ট বড় লেভেলের একটা ফল আমরা দেখতে পেয়েছি। আজকে যদি আমরা গ্লোবাল কমোডিটিসের দিকে তাকাই, কমোডিটিস মার্কেটে যে রিলেশনশিপটা চলছে সেটাই পুরোপুরিভাবে মার্কেটে রিফ্লেক্ট হচ্ছে। এখানে যেটা দেখা যাচ্ছে, ব্রেন্ট ডাব্লিউটিআই অর্থাৎ ক্রুড অয়েলের যে প্রাইস রয়েছে সেটা রীতিমতো বেড়ে চলেছে, এবং এক্ষেত্রে ব্রেন্ট একটা সময়ে $118-এর উপর ট্রেড হচ্ছিল আজকের ডেটে। তো সুতরাং এইখানে যেহেতু ক্রুড অয়েল প্রাইস এবং ন্যাচারাল গ্যাস প্রাইস দুটোই রীতিমতো বাড়ছে, সুতরাং এই জায়গার যে প্রভাব সেটাই কিন্তু গ্লোবালি প্রত্যেকটা মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং যেহেতু ক্রুড অয়েলের প্রাইস যথেষ্ট বাড়ছে, তো সেই জায়গাতে দেখা যাচ্ছে যে ডলারের একটা ডিম্যান্ড বাড়ছে। ডলারের ডিম্যান্ড বাড়লে সেক্ষেত্রে গোল্ড অ্যান্ড সিলভারের মধ্যেও বড় পতন আমরা দেখতে পাচ্ছি। এগুলো মাল্টি অ্যাসেটের মধ্যে যে কোরিলেশন থাকে, সেই কোরিলেশন ফলো করেই কিন্তু এই মুহূর্তে ট্রেড হচ্ছে। সুতরাং এই টাইপের সিচুয়েশনকে যদি আপনাকে ট্রেড করতে হয় বা বুঝতে হয়, সেক্ষেত্রে মাল্টি অ্যাসেট ট্রেডিং বা কোন অ্যাসেট ক্লাসে কি হলে অন্য কোন অ্যাসেট ক্লাসের মধ্যে কি টাইপের প্রভাব পড়ে, সেইগুলো যদি আপনি না জেনে থাকেন, এই মার্কেটটা বোঝা আপনার পক্ষে ভীষণ ডিফিকাল্ট হবে। এনিওয়ে, তো আমরা যদি দেখি কপার, জিঙ্ক এবং অ্যালুমিনিয়াম, অর্থাৎ আমাদের যে বেস মেটাল, সেই সেগমেন্টটার মধ্যেও ভালো আজকের ডেটে ডাউনফল এসছে, যেহেতু গ্লোবালি ডিম্যান্ড কমছে, এবং ডিম্যান্ড যদি কমে, ইকোনমি যদি স্লো ডাউন হয়, তাহলে সেক্ষেত্রে বেস মেটাল এবং তার সাথে প্রিসিয়াস মেটাল, এই সমস্ত কিছুর কিন্তু রীতিমতো পতন আমরা দেখতে পাচ্ছি।
যদি পুরো মার্কেটের দিকে তাকাই আজকের ডেটে নিফটি 50 স্টকের মধ্যে একমাত্র ওএনজিসি ছিল গ্রিন এবং 1.72%, বাকি পুরো নিফটি 50 49খানা স্টক অলমোস্ট রেডে প্রায় রয়েছে। পাওয়ার গ্রিড হয়তো একটু টিম করে বলা যেতে পারে একটু ফ্ল্যাট আছে। তো এনিওয়েজ ম্যাক্সিমাম স্টককে আমরা এখানে রেডে দেখতে পাচ্ছি, অর্থাৎ বিশাল বড় বড় ফল আমরা দেখতে পেয়েছি। তার মধ্যে মেন হচ্ছে এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, শ্রীরাম ফাইন্যান্স, জিও ফাইন্যান্স, বাজাজ ফিনসার্ভ, এই অর্থাৎ ফাইন্যান্সিয়াল সেগমেন্টের মধ্যে বড় রকমের একটা পতন লক্ষ্য করা যাচ্ছে। একটা সময় এইচডিএফসি ব্যাংক 8% 9% ডাউনে ওপেন হয়েছিল। তার বিহাইন্ডে যে রিজনটা রয়েছে সেটা নিয়ে আমি ভিডিও শেষে ডিসকাস করছি, এবং সেটা একটা বড় সেন্টিমেন্ট ড্রিভেন মানে পুরো পতনটাই আমরা লক্ষ্য করলাম এইচডিএফসি ব্যাংকের মধ্যে। এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি মারুতি, এমএনএম থেকে শুরু করে যে অটো সেগমেন্টটা রয়েছে সেটার মধ্যেও বেশ ভালো রকমের একটা ডাউনফল, এলএনটির মধ্যেও ভালো রকম একটা ডাউনফল। ওভারঅল দেখতে গেলে পুরো মার্কেটের যে স্পেসটা রয়েছে সেটা পুরোপুরি ডাউনওয়ার্ডস টেন্ডেন্সির মধ্যেই রয়েছে। এরপরে আমি আসছি নিফটির ওপেন ইন্টারেস্টে। ওপেন ইন্টারেস্টের ক্ষেত্রে গতকাল যে কথাটা বলেছিলাম, আমার যে এক্সপেকটেশন ছিল 23,400-তে ওপেনিং হবে এবং তারপরে 100-200 পয়েন্টের আপসাইড র্যালি এবং তারপর থেকে ডাউনসাইড একটা র্যালি হবে। তো সেই জায়গাতে আমার এক্সপেকটেশন ছিল 23,400-তে গ্যাপ ডাউন ওপেনিং, কিন্তু সেই জায়গায় দেখতে গেলে মার্কেট 23,200-র কাছাকাছি গ্যাপ ডাউন ওপেন করে এবং তারপরে প্রত্যাশা মতোই ওটা জাস্ট কিছুটা উপরের দিকে যায়, অর্থাৎ 200 পয়েন্টের কাছাকাছি প্রায় র্যালি করে 23,300 350 লেভেল অব্দি একটা র্যালি দেখতে পেলাম। যেটা হয় কারণ এইখানে যে পজিশনগুলো বিল্ড আপ ছিল সেই বিল্ড আপটা যদি থাকে সেটাকে ম্যানেজ করার জন্য যে কথাটা আমি বলেছিলাম, বড় প্লেয়ারদের কিন্তু কিছুটা টাইম চাই, তাদেরকে ওয়াইন্ড আপ করতে হবে, ফ্রেশ বিল্ড আপ বানাতে হবে বা তৈরি করতে হবে, তারপরে মার্কেটকে তারা মুভ করাবে। তো সিমিলারলি আমরা আজকে দেখতে পেলাম যেহেতু ওপেনিংটা একটু পিছনের দিকে হয়েছে, তাই প্রথমের দিকে 100 150 200 পয়েন্টের কাছাকাছি প্রথম একটা ক্যান্ডেলের মধ্যে বড় আপসাইড র্যালি, এবং তারপরে আমরা যেটা দেখলাম যে মার্কেটকে একটা জায়গায় কনসলিডেট করতে যে মুহূর্তে পুরো পজিশনটা তাদের ম্যানেজড হয়ে গেছে, তারপরে মার্কেটের মধ্যে আমরা সেকেন্ড হাফের দিকে একটা ফল দেখতে পেলাম, রাইট? তো সেই প্রত্যাশা মতোই মার্কেটটা রিয়্যাক্ট করলো। শুধুমাত্র ওপেনিং প্রাইসটা আমি এক্সপেক্ট করেছিলাম 23,400 হবে, সে জায়গায় 23,200 বা তারও কিছুটা নিচেতে ওপেন হয়েছিল আজকের ডেটে। তো এই মুহূর্তে যদি আমরা মার্কেট দেখি 23,000-এ বড় একটা ওপেন ইন্টারেস্ট এবং 23,000-এর কাছেই নিফটি মোটামুটিভাবে ক্লোজিং দিয়েছে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে 23,000 এই মুহূর্তে সাপোর্ট বিবেচিত হবে, বাট কালকে সকালবেলায় মার্কেটের মধ্যে ফ্রেশ বিল্ড আপ তৈরি হবে এবং আজকে রাত্রের যে নিউজ ফ্লোগুলো আছে সেগুলো খুব ইম্প্যাক্ট ফেলবে আগামীকালে মার্কেটের জন্য। আজকে কি নিউজগুলো রয়েছে বা এই মুহূর্তে মার্কেটটা কেন এত নেগেটিভ সেই নিয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করছি। সেক্টরাল ভিউর কথা যদি বলি, যেহেতু প্রত্যেকটা শেয়ার আপাতত নেগেটিভ, সেহেতু আমরা প্রত্যেকটা সেক্টরের মধ্যেই নেগেটিভিটি দেখতে পাচ্ছি। ব্যাংকিং এবং ফাইন্যান্স থেকে শুরু করে প্রত্যেকটা যত সেগমেন্ট রয়েছে সেগুলো প্রত্যেকেই কিন্তু রীতিমতো নেগেটিভ। এর মধ্যে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স সেগমেন্টের মধ্যে ভালো রকমের একটা আমরা শর্ট বিল্ড আপ দেখতে পাচ্ছি। এছাড়া আমরা যদি দেখি ইউটিলিটিস থেকে শুরু করে অটোমোবাইলস, সিমেন্ট, এই প্রত্যেকটা স্পেসের মধ্যেই ভালো রকমের আমরা শর্ট বিল্ড আপ দেখতে পাচ্ছি। তো পুরো মার্কেটের যে স্ট্রাকচার আজকের ডেটে পুরো লাল ছিল এবং সেরকমভাবে দেখতে গেলে ম্যাক্সিমাম শেয়ার প্রাইস কিন্তু আপাতত ডাউনেই রয়েছে। এরপরে আসছে আমি গ্লোবাল মার্কেটের নিউজের দিকে, কারণ এই নিউজগুলো প্রত্যেকটা অ্যাকচুয়ালি মার্কেটের জন্য যত নিউজ আজকের ডেটে ফ্লো হয়েছে সমস্ত নিউজই অলমোস্ট নেগেটিভ ছিল। প্রথম হচ্ছে অয়েল প্রাইস, মিডল ইস্টের এই যে অ্যাটাক সেটাকে কেন্দ্র করে $115 $118 কাছে চলে যাওয়া, সেটা ডেফিনেটলি একটা মার্কেটের জন্য নেগেটিভ নিউজ। গতকাল রাত্রে ফেডের যে ইন্টারেস্ট রেট কাটের ডিসকাশন ছিল, সেখানে ইউএসের যে ফেড আছে, ফেডারেল রিজার্ভ, তারা ইউএসের যে ইন্টারেস্ট রেট রয়েছে সে রেট কাট কোনো কিছুই করেনি, রেট এই মুহূর্তে হোল্ড করছে এবং মার্কেটের এক্সপেকটেশনও তাই ছিল। তো সেই বিষয়টাও কিন্তু মার্কেটের মধ্যে খুব একটা পজিটিভ দিক নিতে পারেনি মার্কেট। এছাড়া যদি আমরা দেখি ফেড যে কথাটা বলেছে এই আগামী ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে তারা কিন্তু রেট কাট করতে পারে, তো একটা রেট কাটের সিগন্যাল দিয়েছে। উল্টো দিকে ব্যাংক অফ জাপানের কথা যদি আমরা দেখি, ব্যাংক অফ জাপান এই মুহূর্তে তাদের যে ইন্টারেস্ট রেট রয়েছে সেটাকেও হোল্ড করছে, বাট এবছর তারা যে সিগন্যালটা দিচ্ছে যে তারা কিন্তু রেট হাইক করতে পারে। যদি ব্যাংক অফ জাপান আবার
রেট হাইক করে তাহলে সেই ক্ষেত্রে আবার ক্যারি ট্রেডের যে এফেক্ট বা ইম্প্যাক্ট সেটা কিন্তু স্লোলি আসবে আমাদের মার্কেটে বা গ্লোবালি সমস্ত মার্কেটের জন্য, রাইট? তো সেটাও একদিক থেকে নেগেটিভিটি আজকের মার্কেটের জন্য কাজ করেছে। এছাড়া ইরান একটা প্রপোজাল এনেছে যে তারা যেহেতু হরমুজ প্রণালীটাকে কন্ট্রোল করছে, তাই তারা এরপর হরমুজ প্রণালীর ওপর একটা টোল চাপাতে চলেছে, যাতে করে এই প্রভাবে তাদের যে ক্ষতিটা হয়েছে তারা হরমুজ প্রণালীর থ্রুতে বিভিন্ন জাহাজকে মানে স্পেস দেবে, পাস করতে দেবে এবং তার বদলে তারা একটা টোল নিতে চলেছে আগামী দিনে। তো সেরকম একটা প্ল্যান তারা নিয়ে আসছে। এছাড়া যে আরও সব থেকে ইম্পর্টেন্ট নিউজ সেটা হচ্ছে ইরান কনস্ট্যান্টলি অ্যাট্যাক করে যাচ্ছে। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে মানে এলএনজির হাব বলা হয় রাস লাফিন কাতারে, তো কাতারের এই রাস লাফিনের মধ্যে ইরান অ্যাকচুয়ালি বেশ ভালো রকমের বম্বিং করেছে এবং এই জায়গাটার মধ্যে ভালো রকম ক্ষতি হয়েছে এই রিফাইনারিজটার মধ্যে। আর এই রাস লাফিন থেকে ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি টোটাল 40%-এর কাছাকাছি এলএনজি আসে। তো সেই দিক থেকে দেখতে গেলে এটা ইন্ডিয়ার জন্য রীতিমতো নেগেটিভ নিউজ, এবং যে কারণে ইন্ডিয়ান মার্কেটের আজকে এই ব্লাড বাথটা হলো এবং আগামী দিনে এলএনজি ক্রাইসিস আরও আসতে চলেছে এবং তার সাথে এই পুরো সিনারিওটা আরও বিষয়টা অনেক বেশি ক্রিটিক্যাল জায়গায় যেতে চলেছে বলে আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে। এবং সেই জায়গা থেকে দেখতে গেলে সৌদি আরবিয়া, ইউএই, কুয়েত এদের যত মানে অয়েল ফিল্ড ছিল সেগুলোর প্রত্যেকটাতে কিন্তু ইরান অ্যাটাক করছে এবং সেই জায়গায় দেখতে গেলে পুরো গালফের যে এনার্জি হাবটা রয়েছে সেটাকে কিন্তু পুরোপুরিভাবে টার্গেট করা হয়েছে, যে কারণে এই যে অ্যাটাক বা এই যে বিষয়গুলো সেগুলো গতকাল আমাদের মার্কেটে ক্লোজিংয়ের পর হয়েছে এবং যে কারণে যে এক্সপেকটেশনটা আমাদের ছিল সেই অনুযায়ী মার্কেটের মধ্যেও আমরা বিহেভিয়ার দেখতে পেলাম বা ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাসকে বাড়তে দেখলাম, উল্টো দিক থেকে দেখতে গেলে গোল্ডকে ফল করতে দেখলাম, ডলার প্রাইস ইনক্রিজ করছে, ডলার শুট আপ করছে এবং তার সাথে সাথে দেখতে গেলে আমাদের যে ইউএসডি আইএনআর রয়েছে অর্থাৎ আমাদের যে কারেন্সি রয়েছে সেটাও কিন্তু রীতিমতো ডেপ্রিসিয়েট করছে। তো এই পুরো বিষয়টা কিন্তু সম্পর্কিত এই পার্টিকুলার নিউজটার জন্য। এছাড়া আজকের মার্কেটের জন্য আরেকটা যে সব থেকে বড় নেগেটিভ নিউজ ছিল সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংকের যে শেয়ার বা স্টক, তার মধ্যে অতনু চক্রবর্তী তাদের যিনি চেয়ারম্যান তিনি একটা এথিক্যাল কনসার্ন রেজ করে তিনি রেজিগনেশন দিয়েছেন এবং তিনি এইচডিএফসি ব্যাংকের থেকে পুরোপুরিভাবে রিজাইন করে বেরিয়ে যাচ্ছেন। তার এই রেজিগনেশনটা বিশেষ করে এথিক্যাল কনসার্নের ওপর যে রেজিগনেশন এটা শেয়ার হোল্ডাররা মোটেও ভালোভাবে নেয়নি, যে কারণে এইচডিএফসি ব্যাংকের শেয়ারে এত বড় আমরা একটা পতন দেখতে পেলাম এবং এটাকে পরবর্তীকালে আরবিআইকে এসে বলতে হয়েছে, অর্থাৎ আরবিআই এসে বলেছে যে না, এই ক্ষেত্রে কর্পোরেট গভর্নেন্সের কোনো ইস্যু আপাতত এইচডিএফসি ব্যাংকে খুঁজে পাওয়া যায়নি। তো আরবিআই সেই জায়গা থেকে একটা কনফিডেন্স দেওয়ার চেষ্টা করলো ইনভেস্টারদের, বাট অতনু চক্রবর্তীর বেরিয়ে যাওয়াটা এটা এইচডিএফসি ব্যাংকের জন্য মানে রীতিমতো একটা পেইনফুল সিচুয়েশন। তারপরে তিনি আবার এথিক্যাল কনসার্ন রেজ করেছেন। সো ডেফিনেটলি একটা কোয়েশ্চেন তো উঠেই গিয়েছে কর্পোরেট গভর্নেন্সকে কেন্দ্র করে, যদিও আরবিআই এটাকে কভার আপ করার একটা চেষ্টা করেছে। তো আগামী দিনে এই বিষয়টা সম্পর্কে আমরা আরও হয়তো ডিটেলসে জানতে পারবো। আগামী বছরে যে অ্যানুয়াল রিপোর্ট পাবলিশ হবে সেখানে যদি কোনো ফাইন্যান্সিয়ালের মধ্যে কোনো কিছু ধরা পড়ে বা কী এথিক্যাল কনসার্ন আছে সেই বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে এইচডিএফসি ব্যাংকের ফিউচার নিয়ে বলা যাবে। বাট এই মুহূর্তে এইচডিএফসি ব্যাংকের ফিউচার নিয়ে একটা কোয়েশ্চেন মার্ক রয়েই গেল। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না। মার্কেটে পুরোপুরিভাবে ব্লাড বাথ চলছে, পুরো একটা ডাউন টার্নের মার্কেট। এই মার্কেটটাকে ট্রেড করতে গেলে আপনাকে মাল্টি অ্যাসেট ট্রেডিং সিস্টেম জানতে হবে, কোথাও আপনাকে হেজিং করতে হবে, কোথাও আপনাকে ফিউচার ইউজ করতে হবে, কারণ অপশানে কাজ করার মতো স্পেস আপনি ইন্ডেক্সে পাবেন না। যেহেতু ইন্ডেক্সের মধ্যে আমরা ভিক্সকে অনেকটা বাড়তে দেখেছি, প্রিমিয়াম অনেক বেশি বেড়ে গেছে, আপনি অপশন বাইংই বলুন আর সেলিংই বলুন কোনো কিছুই করে ওঠাটা এই মুহূর্তে যথেষ্ট দুষ্কর হবে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে কিছু হেজ বেস কাজ করা যেতে পারে বা মাল্টি অ্যাসেটকে ইউজ করে বা আপনার যদি পজিশন থাকে সেটা ফিউচার ইউজ করে যদি আপনি ট্রেড করতে পারেন সেক্ষেত্রে আপনি হয়তো কিছুটা হলেও লাভবান হবেন। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।